এতদিন কইতো হুজুর আপনারা একই আইন আমরা আছি, এইবার চান্দুরা যাবা কই? আমরা তো মোটামুটি এক লাইনে আসতেছি, এইবার যাবা কো? কোমরে গামছা বেঁধে নামতেছি। এরপরে যদি শিয়ালের হাতে মুরগি দাও, জুতার কপাল গলায় জুতার মালা লাগাবে, জুতার মালা। দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আজকে তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না, দেব না, উৎখাত করেই ছাড়ব ইনশাআল্লাহ। তারেক রহমান দেশে আসুক, আমাদের বিএনপির উচ্চ লেভেলের নেতারাই চায় না। আজকে দেখলাম যে বিএনপির এক নেতা বক্তব্য দিচ্ছে মঞ্জুরি লাগি, বলতেছে খালেদা জিয়া যদি মারা যায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হবে। এখনো মারা যায়নি নেত্রী, আমরা বিএনপি দল করি না, তাও আমরা দোয়া করতেছি আল্লাহ যেন ম্যাডামকে সুস্থ করে। উনি তামাম বাংলাদেশের নেত্রী, আরো বিএনপি দলের নেতা হয়ে বক্তব্য দিচ্ছে যে জানাজার প্রস্তুতি চলতেছে, সবচেয়ে বড় জানাজা হবে। তারেক রহমানকে হিথ্রো বিমানবন্দর দেখা গেছে, তবে কি তিনি দেশে আসছেন নাকি খবরটি পুরো গুজব? আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক শ্রোতা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে নাসির বার্তা ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপনারা আজকে দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একটু ধৈর্য সহকারে দেখলেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বোকা পেয়ে ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে, এই দেশকে বারবার চোরের দিক থেকে তামাম দুনিয়ার মধ্যে ফার্স্ট বানিয়েছে। আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে, সেই চাঁদাবাজদেরকে, সেই টাকা পাচারকারীদেরকে, যারা বিদেশে দাবেদারি করে আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল, তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা, আর চাঁদাবাজদের জায়গা, আর বিদেশি টাকা পাচারকারীদের জায়গা, আর আমাদের দেশকে বিদেশের দাবেদার যারা পালাতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না, উৎখাত করতে হবে, মানবতা প্রতিষ্ঠিত করতে হবে। আজকে এই জনসমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কারভাবে মেসেজ দিতে চাই, 2024 এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই। এরপরেও যারা নাকি ক্ষমতা প্রেমিকরা, যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে, দেশকে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাঁদাবাজ অগ্রাধিকার দিয়েছেন, যারা বিদেশি দাবিদারদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ করার, অশান্তি করার প্রক্রিয়া করেছেন, দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আজকে তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না, দেব না, উৎখাত করেই ছাড়ব ইনশাআল্লাহ। সাথে সাথে আমি বিশেষ করে যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই, বড় আশা করে আমরা গণ অভ্যুত্থানে জানের ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, কিন্তু এই চাঁদাবাজ দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই, মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামি নাই, আমাদের দেশের ভিতরে বড় শান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় জীবন দেওয়ার জন্য নামি নাই। আজকে আপনারা দেখে নেন, যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলার জমি থেকে উৎখাত করবে। আজকে যারা এদেশে টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদেরকে আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যাত করবে। সাথে সাথে আজকে আমি সকলকে আহ্বান জানাবো, আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, যদি আমরা এক একাকার হয়ে যারা দেশপ্রেমিক রয়েছেন
যারা ইসলাম প্রেমিক রয়েছেন, যারা মানবতা প্রেমিক রয়েছেন, আমাদের যদি আওয়াজ তুলতে পারি, এক মালিক 10 চোরাও আমাদের ঘরের সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমাদের জান নিয়ে ছিনিমিনি করতে পারবে ইনশাআল্লাহ। এতদিন কিন্তু হুজুর আপনারা একই আইন, আমরা আছি। এইবার সান্দুরা যাবা কই? আমরা তো মোটামুটি এক লাইনে আসতেছি। এইবার যাবা কই? কোমরে গামছা বেঁধে নামতেছি। এরপরে যদি শিয়ালের হাতে মুরগি দাও, জুতার কপাল গলায় জুতার মালা লাগাবে, জুতার মালা। এটা কি অজের প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল? অজের প্যান্ডেলে রাজনীতির নেতার নাম থাকে কেন, আর বক্তব্য দিয়ে ভোট চায় কেন? ওটা কুরু কুরু। আর আমরা কোরআনের রাজনীতির কথা বললে মাকরু। সব দোষ আপনাদের, সব আপনাদের দোষ। আপনারা যদি সাথে সাথে দাঁড়ায় বলতেন যে এই আমি নামাজ পড়ি না ঠিক, রোজা রাখি না ঠিক, দাড়ি রাখি না ঠিক, কিন্তু ইসলাম আমার জীবনের মূল, আল্লাহর কোরআন রসুল নিয়ে, আলেম নিয়ে, ইসলাম নিয়ে কথা বললে তোর চামড়া তুলে ফেলা হবে। জীবনে কোনোদিন সাহস পাইতো না, কোনো বেয়াদবি করার সাহস হতো না। হুজুর রাজনীতি করেন কেন? রাজনীতি তোমার আব্বার টাকার কেনা সম্পদ। আমরা তো পচা রাজনীতির কথা বলি না, ইসলামের কথা বলি। আমি কোন দলের পক্ষে বলছি আওয়ামী লীগ করবা না, বিএনপি করবা না বলছি? তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, যা করো তোমার বিষয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে বললে চামড়া তুলে ফেলবো। তারেক রহমানকে নিয়ে পুরো বিএনপি হতাশ। বিএনপি এখন নির্বাচন পেছানোর সুযোগ খুঁজছে, তবে পারবে না, এটা সম্ভব নয়। ওই ডাকসু নির্বাচন পেছানোর সুযোগ খুঁজছে, রিটে খুশি হয়, শিশির মনির আইনজীবী এতে ক্ষুব্ধ হয়। আবার রাকসুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন কিছুদিনের জন্য পেছানোর পর ছাত্রদল বিজয় মিছিল করে, জেলা ছাত্রদলকে সাথে নিয়ে। মজা না? নির্বাচন পেছানো হচ্ছে। বিএনপির অনেকগুলো নাম আছে: জাতীয়তাবাদী আপত্তি পার্টি, সংস্কারে আপত্তি, জাতীয়তাবাদী টেম্পো স্ট্যান্ড পার্টি, টেম্পো স্ট্যান্ড থেকে চান্দা নেয়, আবার জাতীয়তাবাদী পেছানো পার্টি। এখন নির্বাচন পেছাতে চায়, ডাকসু নির্বাচন পেছাতে চেয়েছে, রাকসু পেছাতে চেয়েছে। রাকসু কিছুদিন পেছাতে পেরে খুশি আর খুশি, বিজয় মিছিল করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলে যে এখন নির্বাচন হলে মানসিক চাপ পড়বে শিক্ষার্থীদের উপর। মানে জাতীয়তাবাদী পেছানো পার্টি, পিছিয়ে দেন পার্টি। কিন্তু কিছুদিনের জন্য পেছাতে পারলেও আসলে তাদের কোনো অর্জন হয়েছে? রাকসুতে পেছাতে পেরেছিল, কোনো লাভ হয়েছে? নির্বাচন পেছানোর বিরুদ্ধে শিবির রাকসুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছিল, শিবির ক্ষুব্ধ হয়েছিল, কিন্তু কি হয়েছে? শিবিরই তো জিতেছে। ছাত্রদল বিজয় মিছিল করেছিল পেছাতে পেরে, কিন্তু সেই ছাত্রদল তো একটাও যেতে পারে নাই। মজা না? এরকম তারেক রহমান দেশে আসতে পারবেন না, আসবেন না, এটা বিএনপি সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। মানে এতদিন যে নাটক করতে পেরেছিল, এই কালকে আসবে, পরশু আসবে, অমুক দিন আসবে, তমুক দিন আসবে, ডিসেম্বর ইজ কামিং, তারেক রহমান ইজ কামিং, না কি বলতো, তারেক রহমান আর আসেন না। এদিকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে জাইমা রহমান একটা বক্তব্য, যদি এটা অরিজিনাল জাইমার বক্তব্য নয়, ছড়িয়ে পড়েছে কি যে এই জামাতি ইউনূস প্রশাসনের অধীনে তারেক রহমান তফসিল ঘোষণা হলেও দেশে যাবেন না। বিএনপির লোকজন এটা বিশ্বাস করে ফেলেছে যে তারেক রহমান আর দেশে আসছেন না। পরাজিত হলে তো আসবেনই না, আর বিজয়ী হলেও তখন বিএনপি বলবে তারেক রহমানকে সারা দলও চলে, আমরা নির্বাচন করতে পারি, বিজয়ী হই, তাহলে তুমি কে? তারেক রহমানকে বিএনপি তখন আসতে দেবে না। বিশেষ করে খালেদা জিয়ার এই অসুস্থতার এই চূড়ান্ত মোমেন্টে তারেক রহমান দেশে আসতে না পারায় বিএনপির মনোবল ভেঙে পড়েছে, বিএনপি হতাশ হয়ে পড়েছে। এমনিতেই চাঁদাবাজির কারণে বিএনপির যারা সব সমর্থক ছিল তারা সবাই জামাতে টান নিয়েছে, আর এখন আরেকটু হার্ড সমর্থক যারা, তারাও হতাশ হয়ে পড়েছে। এখন এই জায়গা থেকে বিএনপি সামনে কোনো উপায় নেই, পরাজয় নিশ্চিত, তারা নির্বাচন পেছানোর ধান্দা করছে। রুমিন ফারহানা বলেছে যে শীঘ্র নির্বাচনের সম্ভাবনা আমি দেখি না, অথচ সরকার বলেছে নির্বাচন হবেই। বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা বলছে নির্বাচন অনিশ্চিত। বুঝতে পারছেন? এই জায়গায় বিএনপি প্রথমে ওই বিএনপির বঞ্চিত কিছু নেতাদের টকশোতে প্রথমে বলাচ্ছে যে নির্বাচন হবে না। বিএনপি নেতারা এখন পর্যন্ত বলে নাই, কিন্তু তারা কিছুদিনের মধ্যে বলবে নির্বাচনের পরিবেশ নাই, নির্বাচন হবে না, এটা তারা বলবে। তবে বিএনপির মিত্র যারা সিট পার্টি, যাদেরকে বিএনপি সিট দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, সিট জিতে আসবে, যদিও তারাও এখন বিএনপির কাছে যায় না, কারণ বিএনপি নিজেরাই জিততে পারবে না, তারা বিএনপিকে জেতাবে কিভাবে? আর যতটুকু সম্ভাবনা ছিল তারা ধানের শীষে নির্বাচন করতে পারবে না, তাদের নির্বাচন করতে হবে মূলা মার্কায়, বেগুন মার্কায়, কেতলি মার্কায়, বদনা মার্কায়। এই পরিস্থিতিতে বিএনপি জোটের শরিক হলেও জেতা কঠিন হয়ে যাবে। ধানের শীষ পেলে একটা ভাব থাকতো, সেটাও নাই, কারণ সিট পার্টিগুলোর আগ্রহ বিএনপির প্রতি তেমন নাই। তারপরেও কিছু সিট পার্টি আছে, কিছু তো করার নাই, যদি পাই এই আশায় বিএনপির সাথে আছে। তো বিএনপি সিট পার্টিগুলোর মাধ্যমে এখন বলাচ্ছে, কি বলাচ্ছে? যে নির্বাচন হবে না, নির্বাচন অনিশ্চিত, এটা তোমরা বলো। এখন এরা বলা শুরু করেছে। কিছুদিন পর বিএনপি স্থায়ী কমিটির আমি সোলাইমান বলছি, আপনারা লিখে রাখেন, কিছুদিন পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলবে নির্বাচন হবে না, নির্বাচন অনিশ্চিত।
এখন বলছে বিএনপি লেসপেন্সার, বিএনপি সিট পার্টিরা এখন বলছে নমিনেশন বঞ্চিত রুমিন ফারহানারা, সামনে বলবে সালাউদ্দিন মির্জা ফখরুলরা। কিন্তু এটা বললেও লাভ নেই, নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতে হবে এবং সেকেন্ড হতে হবে, নইলে হারিয়ে যাবে। পরপর 2 নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের নিবন্ধন নিয়েও প্রশ্ন উঠে। 24 অংশগ্রহণ করে নাই, এখন যদি আবার 26 অংশগ্রহণ না করে তাহলে বিএনপি নিবন্ধন থাকে কিনা এটাই একটা প্রশ্ন, কিছু করার নেই। তো দর্শক, বিএনপির জোটের একজন মিত্র, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমি তাকে লেসপেন্সার বা সিট পার্টি এগুলো বলবো না, কিন্তু অন্যান্য অনেক আছে। কর্নেল অলি স্যার, আমি তাকে স্যার বলে ডাকি, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, তিনি বলছেন নির্বাচন নিয়ে সন্দেহ একেবারে অমূলক নয়। তো এটি হচ্ছে বিএনপির স্ট্র্যাটেজি। তো নির্বাচন অনিশ্চিত, নির্বাচন নিয়ে সন্দেহ, এই ন্যারেটিভ, এই কথা বাজারে ছেড়ে দিচ্ছে, এই কথা বাজারে প্রচার করছে বিএনপি, প্রচার করা শুরু হয়ে গেছে। বিএনপি কর্নেল অলিদের মাধ্যমে প্রথমে এটা বাজারে একটু টেস্ট করবে, তারপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলা শুরু করবে। এতদিন কিন্তু বলেনি। এখন কেন কর্নেল অলির কাছে নির্বাচন নিয়ে সন্দেহ? তারেক রহমান আসতে পারছেন না, তারেক রহমান আসবেন না, খালেদা জিয়া নাই নির্বাচনে, এখন অনিশ্চিত, এছাড়া কোনো যুক্তি নেই। বরং আমরা দেখছি যে নির্বাচনের পথে বাধাগুলো অতিক্রম করে, যেমন জুলাই সনদের আইনি ভিত্তি হচ্ছে, গণভোটের ফয়সালা হয়েছে, আওয়ামী লীগের বিচার হচ্ছে, আমরা যে কন্ডিশনগুলোর কারণে নির্বাচনের বিরোধিতা করতাম সেই কন্ডিশনগুলো ফুলফিল হয়েছে। এখন নির্বাচন অনিশ্চিত হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু বিএনপির কাছে, বিএনপি পন্থীদের কাছে, বিএনপির জোটের কাছে কেন অনিশ্চিত হয়ে যায়? তারেক রহমান নাই, সেকেন্ড হওয়াটা কঠিন হয়ে যাবে। এটা বিএনপির সামগ্রিক প্ল্যানের অংশ, নির্বাচন নিয়ে সন্দেহ প্রচার করা, কিন্তু কিছু করতে পারবে না। অলি আহমেদ বলেন নির্বাচন নিয়ে জনমনে যে সন্দেহ তৈরি হয়েছে, জনমনে কোনো সন্দেহ তৈরি হয়নি, বিএনপির মনে পরিকল্পিত সন্দেহ তৈরি হয়েছে এবং বিএনপি পরিকল্পিতভাবে জনমনে সন্দেহ ঢুকানোর চেষ্টা করছে। কিন্তু আপনারা পারবেন না। কেন পারবেন না? এই যে আমরা বলছি, এই কারণে পারবেন না। আর আপনাদের কথার চাইতে আমাদের কথার তাসির বেশি, আমাদের জনপ্রিয়তা বেশি, আমাদের কথা বেশি মানুষ শুনে। তো একেবারে অমূলক নয়। এখানে সরকারের সদিচ্ছার অভাব খেয়াল করা যাচ্ছে। ওই জিলুর রহমানের বক্তব্য মেরে দিচ্ছে সরকারের, অথচ সরকার পুরোপুরিভাবে প্রস্তুত। আর 1-1.5 সপ্তাহের মধ্যে তফসিল। এলডিপি সভাপতি বলেন 24-এর নির্বাচনে পুলিশের কাছ থেকে অস্ত্র লুট এবং অনেক আওয়ামী লীগ পন্থী পুলিশ সদস্য অস্ত্র এদিক ওদিক করেছে। সেসব অস্ত্র এখন জনগণের কাছে পৌঁছে গেছে। নির্বাচনকে সামনে রেখে সেসব অস্ত্র ঝঞ্ঝানি শুরু হয়েছে, অথচ সরকার নির্বাক দেখা যাচ্ছে সরকারকে অস্ত্র উদ্ধারের কোনো তৎপরতা নাই। অস্ত্র উদ্ধার শুরু করলে তো আপনার বস বিএনপি ধরা পড়বে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে যারা ভিডিওটি দেখলেন, আশা করি অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, নাসির বার্তা ইউটিউব চ্যানেলের আমাদের নতুন চ্যানেল, আপনারা হয়তো অনেকে অবগত আছেন। তো সবাইকে বলবো আপনারা এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে কেবল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবসময় আপডেট নিউজগুলো আপনারা এই চ্যানেল থেকে পাবেন। আর যারা ইতিমধ্যে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, পরবর্তী নিউজে হাজির হব। আল্লাহ হাফেজ।